নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মহারাষ্ট্রে ফের খুন পশ্চিমবঙ্গের শ্রমিক। বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকের মৃত্যুতে গর্জে উঠলেন মমতা। ভোটের মাঝে রক্ত ঝরল বাংলাদেশে। আওয়ামী গড় গোপালগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। জামাতের হাতে খুন বিএনপি নেতা। হাত পা বাঁধা, ক্ষতবিক্ষত দেহ। ভোটের মাঝেই বাংলাদেশে উদ্ধার হিন্দু যুবকের দেহ। 10 মাস আগে জামাইয়ের সঙ্গে পালিয়েছিলেন শাশুড়ি, এবার 2 লক্ষ টাকা নিয়ে জামাইবাবুর সঙ্গে উধাও। নাইট ডিউটিতে যাওয়ার বদলে উদ্ধার নিথর দেহ। কাকসাই নার্সের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। আগামী দিনগুলি সাফল্যমণ্ডিত হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। পরীক্ষার পথে ছিল বাধা, আফ্রিদার স্বপ্ন পূরণ, পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামাতের বিরুদ্ধে ভোটে কারচুপির বিরাট অভিযোগ বিএনপির, ভোট দিলেন ইউনুস, তারেক রহমান। বাংলায় বোমা চলে আইন নয়, 36টা রাজ্যের মধ্যে 35 নম্বরে বাংলা। এনসিআরবি তথ্য তুলে আক্রমণে নির্মলা। বাড়িতে ঢুকে 1.5 বছরের শিশুকন্যাকে অপহরণ, পুলিশের অতি তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার, আতঙ্কে পরিবার। ভোটের ঠিক আগে যোগীরাজ্যের কায়দায় বাংলায় চলল বুলডোজার, নাম জড়ালো দাপুটে টিএমসি নেতার, প্রতিবাদে ধুমধুমার। বেলডাঙ্গা কাণ্ডে ফের নাটকীয় মোড়, এনআইএ কোর্টে পেশ করা গেল না 36 অভিযুক্তকে, পুলিশের কারণ ঘিরে তুঙ্গে বিতর্ক। কেউ প্রধানমন্ত্রীর গলা চেপে রেখেছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দাবি রাহুলের। রাজ্য বিজেপি ক্ষমতায় এলে বাবরি মসজিদ ভাঙবই, নির্মাণ কার্যের সূচনা হতেই মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার অর্জুনের। সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর, কোন জেলার কোন হাসপাতালে মিলবে পরিষেবা জানুন। অবৈধ বাংলাদেশিতে ছেয়ে গিয়েছে ফুটপাত, এবার বেছে বেছে তাড়ানো হবে, প্রতিশ্রুতি মুম্বইয়ের নতুন মেয়রের। সাসপেন্ড না করলে রাজনৈতিক সুবিধা শাসক দলই পেত, হুমায়ুনের মন্তব্যে তোলপাড়। যান্ত্রিক ত্রুটি নয়, ইচ্ছাকৃতভাবে ফুয়েল সুইচ বন্ধ করেন পাইলট, আহমেদাবাদ কাণ্ডে বিস্ফোরক দাবি রিপোর্টে। শনিবার থেকে আবহাওয়ার বদল, বাংলায় শীতের ইনিংস শেষের পথে, আভাস হাওয়া অফিসের। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। নিহত যুবকের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ানে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। সুখেনের মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। পুনেতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহারাষ্ট্রে ফের পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল। নিহত সুখেন মাহাতো পুরুলিয়ার বাসিন্দা, কর্মসূত্রে থাকতেন মহারাষ্ট্রের পুনেতে। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই যুবককে। ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শনিবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী লেখেন, এই বর্বরচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। নিহত ওই যুবকের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ানে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। সুখেনের মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সুখেনি। তার হত্যার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। এই ঘটনা নিয়ে মমতা লেখেন, আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুখেনের পরিবারের উদ্দেশ্যে আমি বলছি, এই শোকার্ত সময়ে পশ্চিমবঙ্গ আপনাদের পাশে রয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, এটি একটি ঘৃণ্য অপরাধ। এক যুবককে তার ভাষা, পরিচয় এবং তার শিকড়ের জন্য অত্যাচার করে হত্যা করা হলো। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র সহ বিভিন্ন বিজেপির শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। গত মাসেও মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের এক শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার ক্ষেত্রে বাংলায় কথা বলার কারণে তার উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই একই অভিযোগ উঠে এলো।
জামাতের হাতে খুন বিএনপি নেতা, ভোটে রক্ত ঝরল বাংলাদেশে। জানা গিয়েছে খুলনায় জামাত সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। যদিও দায় এড়িয়ে ঘটনার সঙ্গে যোগ নেই বলে জানিয়েছেন জামাত। অন্যদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচনকে ঘিরে গোটা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভোটের আগের দিন সিলেট বিভাগের মৌলভীবাজার এলাকায় এক সংখ্যালঘু হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মৃত যুবকের নাম রতন শাহুকার। তিনি পেশায় চা শ্রমিক ছিলেন। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেহে আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সহকর্মীদের দাবি এটি পরিকল্পিত আক্রমণের ঘটনা হতে পারে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ নাকি নির্বাচনকে ঘিরে উত্তেজনার জেরে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে নির্দিষ্ট কারণ জানানো হয়নি। এর আগের দিন ময়মনসিংহ জেলাতেও এক হিন্দু ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে। মৃতের নাম সুসেন চন্দ্র সরকার। তিনি চালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় এবং দোকান থেকে অর্থও নিখোঁজ রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরপর এই ঘটনাগুলিকে ঘিরে সংখ্যালঘু নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বামী, সন্তান, মেয়ে জামাইদের নিয়ে সুখে সংসার করার কথা তখন নিজের হবু জামাইকে নিয়েই পালিয়েছিলেন শাশুড়ি। এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছে প্রতিবেশীরা। গত বছর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় রেস কাটতে না কাটতেই আলিগড়ের শাশুড়ি আবারও খবরের শিরোনামে এসেছেন। প্রায় 10 মাস ধরে বিহারে স্বামী স্ত্রী হিসেবে জামাই রাহুলের সাথে থাকার তাকে প্রাক্তন করে এবার তিনি পালালেন নিজের দিদির বর অর্থাৎ জামাইবাবুর সঙ্গে চম্পট দিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন 2 লক্ষ টাকার নগদ এবং গয়না। শাশুড়ির এই কাজে হতাশ হয়ে জামাই রাহুল আলিগড়ে ফিরে আসেন। তিনি তার শাশুড়ির কর্মকাণ্ডের কথা জানিয়েছেন। ঘটনাটির সূত্রপাত 2025 সালের এপ্রিলে। মহিলার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল 16 এপ্রিল। বাড়িতে রং করার কাজ চলছিল, আত্মীয় স্বজনরা আসছিলেন এবং বিয়ের প্রস্তুতি পুরো দমে চলছিল। কিন্তু বিয়ের মাত্র 12 দিন আগে অকল্পনীয় কিছু ঘটনা ঘটে। শাশুড়ি তাঁর হবু জামাই রাহুলকে নিয়ে বাড়ি ছেড়ে চলে পালিয়ে যান। তার সাথে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছিল যে তিনি 3 লক্ষ টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তীব্র আক্রমণ নির্মলার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ অভিষেক তার বক্তব্যে সাংসদদের বেউকুফ বানিয়েছেন। রীতিমতো অঙ্গভঙ্গি করে নাটুকে টোনে অভিষেকের উদ্দেশ্যে কটাক্ষবাণ সানিয়ে নির্মলা বলেন, হে ভগবান, কেউ এত মিথ্যে কথা কি করে বলতে পারে। বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা টেনে তীব্র আক্রমণও করেন। তুলোধনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বোমা ফেটে মৃত্যুর ঘটনায় নির্মলার দাবি বাংলায় আইন নয়, বোমা চলে। তার এই মন্তব্য নিয়ে সরগরম হয়ে ওঠে সংসদ। 2025 সালের অক্টোবরে দুর্গাপুরে ঘটে যাওয়া ডাক্তারি ছাত্রীর নির্যাতনের প্রসঙ্গ তুলে আনেন। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে নির্মলা বলেন, ওড়িশার একজন MBBS ছাত্রী দুর্গাপুরে গণধর্ষণের শিকার হয়। সেই সময় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও পাবলিকলি বলেছিলেন মহিলাদের রাতে বেরোনো ঠিক নয়। একজন সাংসদ বলেছেন, যদি বন্ধু ধর্ষণ করে তাহলে আমরা কি করতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ধর্ষণ রোধে আমরা আইন বানিয়েছি, রাজ্যপালকে পাঠিয়েছি, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, এখনো অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু রাজ্যের এই হাল, আইন নিয়ে সবকিছু হয়ে যাবে। এরপরই বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলা প্রশ্ন তুলে আক্রমণের ধার আরও বাড়িয়ে তুলে আনেন NCRB তথ্য। সেই তথ্য তুলে ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কালীগঞ্জে বোম ফেটে একজন শিশু মারা গিয়েছে, একজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। মেদিনীপুরে বোমা নিয়ে তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। বাংলায় বোমা চলে, আইন নয়। NCRB তথ্য অনুযায়ী ক্রাইম রেটে 36টা রাজ্যের মধ্যে 35 নম্বরে আছে বাংলা। এরা আমাদের কথা বলে। বীরভূমের রামপুরহাটে 1.5 বছরের শিশুকন্যাকে অপহরণ। ঘটনা তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। গ্রেপ্তার এক অভিযুক্ত। ধৃতের নাম ইব্রাহিম শেখ।
তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার আয়রন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 11:30 নাগাদ রামপুরহাট থানার পানিসাইল গ্রামে গোলাপসা খাতুন নামে এক মহিলার বাড়ি থেকে তার 1.5 বছরের শিশু কন্যাকে অপহরণ করে ইব্রাহিম শেখ নামে এক যুবক। এরপরে পরিবারের সদস্যরা রামপুরহাট থানার দ্বারস্থ হয়। ঘটনা তদন্তে নেমে অতি তৎপরতার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে রামপুরহাট থানার পুলিশ মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত যুবক ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার রাত 10টা নাগাদ শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট থানায় আনা হয়। যদিও অপহরণের বিষয়টি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। অপরিচিত কেউ কিভাবে বাড়িতে ঢুকে শিশু কন্যাকে অপহরণ করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অভিযুক্ত যুবকের দাবি, শিশুকন্যার মা তাকে সন্তানকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। দুর্গাপুরের মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে নার্সের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা এলাকায়। বুধবার রাতে গোপালপুরের একটি 12তলা আবাসনের নিচ থেকে মন্দিরা পাল নামে ওই নার্সের দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। গত 1 বছর ধরে ওই আবাসনেই হাসপাতালের অন্য কর্মীদের সঙ্গে থাকতেন তিনি। প্রায় 40 জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন সেখানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ নাইট শিফটের ডিউটির জন্য হাসপাতালের বাস আবাসনের সামনে আসে। অন্যান্য নার্সিং স্টাফ বাসে উঠলেও হদিশ মেলেনি মন্দিরার। খোঁজাখুঁজি শুরু হলে দেখা যায় আবাসনের পাঁচিলের বাইরে তার নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে 12তলার ওই আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অভিযোগ উঠেছে, আবাসনের ছাদের দরজা কেন খোলা ছিল? এতজন সহকর্মী থাকা সত্ত্বেও কেন কারো নজরে এলো না মন্দিরার গতিবিধি? হাসপাতাল কর্তৃপক্ষ কি কর্মীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন ছিল? প্রাথমিকভাবে অনেকে এটিকে আত্মহত্যা বলে অনুমান করলেও খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। রাতেই ওই নার্সের বাড়ির লোকেরা এসে পৌঁছেছেন। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবার কোনো অভিযোগ দায়ের করলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা মহকুমা স্টেট জেনারেল হাসপাতাল বিকেলের আউটডোর চালু হতে চলেছে। বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই আউটডোর পরিষেবা দেওয়া হবে। এতদিন পর্যন্ত সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত আউটডোর পরিষেবা দেওয়া হতো, কিন্তু খুব ভিড়ের কারণে অনেক রোগী যেমন চিকিৎসকের কাছে পৌঁছতে পারতেন না, তেমনি চিকিৎসকও একজন রোগীকে খুবই অল্প সময়ের জন্য দেখার সুযোগ পেতেন। এই সমস্যা থেকে এবারে মুক্তির পথ খুঁজল রাজ্য। এবারের রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা মহকুমা স্টেট জেনারেল হাসপাতালে বিকেলের আউটডোর চালু হতে চলেছে। বিকেলে 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই আউটডোর চালু থাকবে। শিশু বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে প্রথম এই আউটডোর চালু হতে থাকবে। বর্তমানে রাজ্যে 14 জেলা হাসপাতালে রয়েছে। রাজ্যে একই সঙ্গে 71 সুপার স্পেশালিটি, মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে শিলিগুড়ি, বালুরঘাট, কাকদ্বীপ, পশ্চিম মেদিনীপুর বিকেলের এই আউটডোর পরিষেবা শুরু হবে। পরবর্তী পর্যায়ে সর্বত্রই ধাপে ধাপে এই পরিষেবা শুরু হবে। এই পরিষেবা চালু হলে রাজ্যের বিভিন্ন জেলার বহু মানুষই যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না। মালদায় বুলডোজার দিয়ে একাধিক দোকান ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার জেলা জুড়ে ব্যবসায়ী ধর্মঘটের ডাক দিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। সংগঠনের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত 4 প্রমোটারকে দুদিনের মধ্যে গ্রেপ্তার না করা হলে গোটা জেলায় ব্যবসা বন্ধ রাখা হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ, সোমবার গভীর রাতে ইংরেজবাজারের রামকৃষ্ণপল্লী সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বহুতলে 13টি দোকান, একটি দোতলা গুদামঘর ও 2টি অফিস ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। দোকানের মালপত্র লুটের অভিযোগও উঠেছে। ঘটনায় 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ 2টি জেসিবি মেশিন আটক করেছে এবং চালক জসিম শেখকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্তরা এখনও অধরা। বুধবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবার জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক মদদ ছাড়া রাতের অন্ধকারে এভাবে ভাঙচুর করা সম্ভব নয়। মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্ণা চালিয়ে যাবে।
চেম্বারের সম্পাদক উত্তম বসাক জানান, জেলার সমস্ত বণিক সংগঠন ধর্মঘটকে সমর্থন করেছে। অন্যদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় প্রমোটারদের দাপটের অভিযোগ তুলেছেন। তবে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সব অভিযোগ অস্বীকার করে বিরোধীদের ষড়যন্ত্রের দাবি। প্রথম মহিলা মেয়র পেয়েছে বৃহন্মুম্বই পুরসভা। গত 4 দশকে এই প্রথম মুম্বই পুরসভার মেয়র হলেন বিজেপি দল থেকে। এতদিন বৃহন্মুম্বই পুরসভা ছিল শিবসেনার দখলে। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুম্বইয়ের মেয়র নির্বাচিত হলেন বিজেপির ঋতু তাউড়ে। নির্বাচিত হয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ছাড়লেন হুঙ্কার। স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাণিজ্য নগরীতে ঝাঁকিয়ে বসেছে তাদের রেয়াত নয়। মুম্বইয়ের ফুটপাতে আর চলবে না এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যবসা। বুধবার মুম্বইয়ের নবনির্বাচিত মেয়র রীতি তাউড়ে বলেন, ফুটপাত দখল করে থাকা অবৈধ বাংলাদেশি হকারদের এবার হটানো হবে। তাদের দ্রুত সরিয়ে ফেলা পুরসভার অন্যতম কাজ হবে। তাউড়ে বলেন, অবৈধ বাংলাদেশি হকাররা ফুটপাত দখল করে নিয়েছে। তাই যারা মুম্বইয়ের আসল বাসিন্দা এবং করদাতা তাদের জন্যই আর ফুটপাত আর ফাঁকা নেই। প্রশাসনের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। প্রথম বৈঠকেই হবে এই বিষয়ে। সেই সঙ্গে তিনি জানান, তিনি এই সংক্রান্ত চিঠিপত্র ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিতে পাঠানো শুরু করেছেন। এছাড়া আধার কার্ডের মতো নথি যাচাই হবে। অবৈধ বাংলাদেশি হকারদের চিহ্নিত করা হবে আর তাদের বেছে বেছে তাড়ানো হবে। সেই সঙ্গে তিনি নজর দেবেন স্বাস্থ্য পরিষেবায়। এছাড়া শহরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার দিকে নজর দেবেন তিনি। শহরের ৭৮তম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন বিজেপির ঋতু। মেয়র হিসেবে তার প্রথম ভাষণেই তাউড়ে বলেন, তিনি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর রোগীদের সহায়তার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করবেন। মুম্বই শহরকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন, আরও উন্নত এবং সুন্দর করে তুলতেই হবে। সেই সঙ্গে নজর দেওয়া হবে বিভিন্ন পরিষেবায় ডিজিটাল সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে। এছাড়া শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ সুনিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে ভেজা ও শুকনো বর্জ্য আলাদা আলাদা করে প্রক্রিয়া করতে হবে। গত 15 জানুয়ারি যে পুর নির্বাচন হয়েছিল বৃহন্মুম্বই পুরসভায়, সেখানে তাউড়ে 132 নম্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বড় ব্যবধানে জেতেন। ক্যালেন্ডারের পাতা বলছে মাঘের শেষ, আর প্রকৃতির মেজাজেও এবার পরিবর্তনের সুর। ভোরের হালকা কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের আমেজ থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলা শীতের ইনিংস এবার শেষের পথে। কারণ বৃহস্পতিবার থেকেই রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গেও শীতের কামড় আলগা হতে শুরু করেছে। আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও বদল ঘটবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। সারাদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে শীতের দাপট প্রায় শেষের মুখে। সেখানেও আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী কয়েকদিনে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সব মিলিয়ে সাত সকালে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলার দিকে চড়া রোদ ও বাড়ছে তাপমাত্রা। এই দুয়ের মিশেলেই কাটবে চলতি সপ্তাহের বাকি দিনগুলি। শীতের কামড় কাটিয়ে বাংলা এখন বসন্তের আগমনের অপেক্ষায়। আজ বৃহস্পতিবার 12 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে আপডেট পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।